আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইনোভেটিভ হেলথ রিসার্চ কর্তৃক আজকের আয়োজিত ফ্রি ওয়ার্কশপ ইম্পর্টেন্স অফ রিসার্চে আপনাদেরকে সকলকে স্বাগত। আমাদের আজকের ওয়ার্কশপটি এমনভাবে ডিজাইন করা যেন যারা শুরু থেকে রিসার্চ শিখতে চাচ্ছি বা যারা রিসার্চ সম্পর্কে জানি বা আরেকটু বেশি জানতে চাচ্ছি তারা যেন রিসার্চের গুরুত্বটা আরেকবার উপলব্ধি করতে পারি। আমাদের আজকের এই ইম্পর্টেন্স অফ রিসার্চ ওয়ার্কশপটি কন্ডাক্ট করবেন তানভীর আহমেদ ভাই। বর্তমানে উনি আমাদের বিআইআই এইচআর এ একজন ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি উনি আমাদের ম্যানেজেরিয়াল টিমেও কর্মরত আছেন। এর পাশাপাশি তানভীর আহমেদ ভাইয়ের একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি বলি, তানভীর আহমেদ ভাই বর্তমানে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইনোভেটিভ হেলথ রিসার্চ একটি অলাভজনক এবং রিসার্চ ধর্মী একটি প্রতিষ্ঠান, যেখানে আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের রিসার্চ ট্রেনিং, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ এছাড়া বিভিন্ন ধরনের গবেষণা কাজেও যুক্ত হতে পারে। আমাদের বিআই এই এইচআর এ বর্তমানে 10টির অধিক রিসার্চ কাজ নিয়ে বিভিন্ন টিম অনবরত কাজ করে যাচ্ছে। এছাড়া আমাদের বর্তমানে 7 থেকে 8টি পেপার বিভিন্ন জার্নালে আন্ডার রিভিউতে আছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইনোভেটিভ হেলথ রিসার্চ বরাবরের মতোই বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করে যাচ্ছে। 2023 সাল থেকে আমাদের যাত্রা শুরু হলেও এই 1 বছরে আমরা বেশ কিছু পথ অতিক্রম করে ফেলেছি, যারই ধারাবাহিকতায় আজকের এই ওয়ার্কশপটি। তো আমি আমার কথা আর বেশি বাড়াবো না, এখন চলে যাচ্ছি তানভীর আহমেদ ভাইয়ের কাছে। তানভীর আহমেদ ভাই, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনারা কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনি শুরু করতে পারেন। হ্যাঁ ভাই। ১ম এ একটু বলে নিচ্ছি, আমার একটু গলার সমস্যা বা ঠান্ডা, সর্দি সমস্যার কারণে কথা বলতে একটু সমস্যা হচ্ছে। আপনাদের মনে হয় শুনতে একটু সমস্যা হবে। অ্যা সো এটা একটু আ হ্যাঁ, কম্প্রোমাইজ করতে হবে। আপনারা সবাই কেমন আছেন? ফয়সাল আহমেদ ভাই, জি ভাই, শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যাঁ, আশা করি আমাদের হ্যাঁ ভাই। পার্টিসিপেন্টরাও ভালো আছে। হ্যাঁ, এখানে কি মানে সবার কথা বলার জন্য ফ্লোর অটোমেটিক ওপেন করা আছে? না হচ্ছে রেইজ হ্যান্ড করে তারপর পারমিশন নিতে হবে? আহ, যদি কেউ আপনাকে কোয়েশ্চেন করতে চায় সেক্ষেত্রে তারা হ্যান্ড রেইজ করতে পারবে, সেক্ষেত্রে আমি তাদেরকে ডেকে নিব। আ ওকে, ঠিক আছে ভাই। ধন্যবাদ। আমি তানভীর আহমেদ। ১ম এ আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। বর্তমানে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩য় বর্ষে হ্যাঁ, পড়াশোনা করছি। আমার মেজর হচ্ছে এগ্রিকালচারাল ইকোনমিক্স অ্যান্ড এগ্রিবিজনেস স্টাডিজ। হ্যাঁ, বর্তমানে আমি ৩য় বর্ষে আছি এবং হচ্ছে ৩য় বর্ষে ২য় সেমিস্টারে আছি। আজকে আপনাদের সামনে হচ্ছে রিসার্চের যে রিসার্চ মূলত হচ্ছে আমাদের যে অর্গানাইজেশনটা, এটার মূল কাজ হচ্ছে রিসার্চ নিয়ে কাজ করা। তো হচ্ছে আমাদের এই রিসার্চের মানে আমরা যদি একটা কাজ করতে যাই, আসলে ওই জিনিসটার বেসিক বা আসলে জিনিসটা বলতে কি বোঝায় সেটা আমাদের সবচেয়ে জানা জরুরি। যেমন হচ্ছে আজকের বিষয় বিষয় হচ্ছে বা টপিক হচ্ছে আ ইম্পোর্টেন্স অফ রিসার্চ। এখন আমাদের ১ম এই আমাদের মাথায় আসে আস আস আসে আসলে রিসার্চ জিনিসটা কি? বা এটা বলতে আসলে কি বোঝায়? আমরা যদি রিসার্চ ওয়ার্ডটাকে ২ ভাবে বিভক্ত করি। কিভাবে? যে হচ্ছে অ্যান্ড সার্চ। তাহলে আমাদের এখানে কি ২ টা ওয়ার্ড এসে দাঁড়ায়। একটা হচ্ছে মানে কি? আমরা যদি কোন ওয়ার্ডের অ্যা শুরুতে ওয়ার্ডটা এড করি তাহলে এটা হচ্ছে বুঝায় যে হচ্ছে পুনরায়। আর হচ্ছে সার্চ মানে কি? আমরা কোনো কিছু অনুসন্ধান বা সার্চ খুঁজতে শুরু করলে তখন এটাকে বোঝায় হচ্ছে সার্চ। তখন এখন যদি আমি ২ টা শব্দকে এড করি তাহলে শব্দটা এসে দাঁড়ায় কি রিসার্চ। সেটা হচ্ছে পুনরায় কোনো কিছু অনুসন্ধান করা।
বা খোঁজা বা নতুন কোনো কিছু আহ ইনভেনশন অথবা ইনভেস্টিগেট করা। আর এই নতুন বিষয়টা খোঁজার মাধ্যমে আমরা কি করি? কোনো একটা হ্যাঁ, আমার একটা পূর্বে কাজ আছে বা কোনো একটা অজানা বিষয়, সেখানে হচ্ছে আমরা যদি একটা ইনভেস্টিগেশন অথবা হচ্ছে অনুসন্ধান আ অনুসন্ধান কন্ডাক্ট করি, আমরা শেষে নিশ্চয়ই একটা কোনো ফলাফল পাই বা হচ্ছে কোনো একটা ডিসিশনে আসি যে আসলে এই ডিসিশনে আসি বা সিদ্ধান্তে আসি। এই সিদ্ধান্তে এসে আমরা একটা ওই স্পেসিফিক আ অনুসন্ধানটার উপর আমরা একটা ডিসিশন দিতে পারি বা হচ্ছে সিদ্ধান্ত দিতে পারি বা একটা উপসংহারে আসতে পারি। আসলে এই ব্যাপারটা আমি অনুসন্ধান করার ফলে আমি এই ব্যাপারটা জানতে পারছি। এই রিসার্চ বিষয়টা এরকম যে হচ্ছে আমি একটা কোনো স্পেসিফিক টপিক বা কোনো একটা অজানা বিষয় বা পূর্ব গবেষণা করে কিছু বিষয় আবিষ্কার হইছে, সেটার উপর যদি হচ্ছে আমি পুনরায় একটা অনুসন্ধান আ চালাই এবং আমি যদি একটা আ উপসংহার বা কনক্লুশন আসতে পারি, তখন হচ্ছে আমরা একটা ডিসিশন মেকিং এ যেতে পারি। বা হচ্ছে আমি একটা আ ইন্টারপ্রিটেশন করতে পারি এই ব্যাপারটা সম্পর্কে। এই জিনিসটাকে আসলেই যদি আমরা আ ন্যারো ভাবে দেখি তাহলে এই জিনিসটাকে আমরা বলি রিসার্চ। এখন আমরা রিসার্চ কেন করি? রিসার্চ করার হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে আ আমরা যে উম আমরা যে উম আমার আমরা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে চলাচলের ক্ষেত্রে অনেক কিছু প্রয়োজন অনুভব করি বা আমরা হচ্ছে আমাদের যে প্রযুক্তি সেটা কিন্তু প্রতিদিন ডেভেলপ হচ্ছে। আর আমরা এই ডেভেলপ প্রযুক্তির মাধ্যমে আমরা নিজেদের যে পূর্ববর্তী কাজগুলা, সেই কাজগুলা আমরা বর্তমানে আরো সহজভাবে করতে পারতেছি। এই কাজগুলা মূলত আমি যে একটা নতুন জিনিস আবিষ্কার করতে পারতেছি, এটার মূল বা এটার ইনসাইট কি থাকে বা এটার বিহাইন্ড দ্য সিন কি থাকে? সেখানে হচ্ছে থাকে একটা নলেজ। যে আমার একটা জ্ঞান আছে, আমি এই জ্ঞানের উপর ডিপেন্ড করে বা এই জ্ঞানের উপর বেস করে আমি এই নতুন একটা ইনভেনশন বা আ টেকনোলজি নিয়ে আসতে পারতেছি। এই নলেজটা হচ্ছে আমার হচ্ছে রিসার্চ এর পারপোজ বা উদ্দেশ্য থাকে। এবং আ কোন একটা হুম, আমরা অনেক ক্ষেত্রে রিসার্চ এ দেখি লেখা থাকে কেস স্টাডি। আপনারা যখন Google Scholar অথবা অন্যান্য যে আ ওয়েল নোন সার্চ ইঞ্জিন গুলো আছে যেগুলো হচ্ছে স্কলার এর জন্য খুবই আ প্র পপুলার। সেখানে যদি আপনারা খেয়াল করেন দেখবেন কেস স্টাডি নামে একটা টাইটেল এর লেখা থাকে। এই কেস স্টাডিটা মানে কি? আমরা যখন একটা কোনো বিশেষ সমস্যা বা হচ্ছে কোনো একটা আহ সমস আ সমস্যা প্রবলেম বা আমরা একটা লিমিটেশন এ আটকে আছি বা হচ্ছে আমার একটা টেকনোলজি ব্যবহার করতেছি, এটার অনেকগুলা লিমিটেশন আছে। সেই ক্ষেত্রে যদি আমি এটাকে আরো নতুন করে হ্যাঁ, ডিসকভার করতে চাই বা হচ্ছে নতুন করে এক্সপ্লেইন করতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে আ সেক্ষেত্রে আমরাকে ওই সমস্যাটাকে আমরা প্রবলেম হিসেবে ধরে নিয়ে আমরা হচ্ছে নতুন একটা নলেজ এর উপর বেস করে আমরা একটা নতুন আ সিদ্ধান্ত আসি যেটা হচ্ছে আমরা প্রবলেমস আ সলভ বলি। যে হচ্ছে আমার এরকম একটা প্রবলেম চলতেছে, এটার আমি উপরে হচ্ছে আমি একটা রিসার্চ বা এনালাইসিস করে আমি একটা সলিউশন দিতে পারি যে এই প্রবলেমটার সলিউশন এটা হতে পারে। এবং হচ্ছে আমরা যে প্রতিদিন নতুন ভাবে ডেভেলপ হচ্ছি। যেমন আমি আজকের কাজটা যেভাবে করছি, আমি আগামীকাল হয়তো এই কাজটা আরো খুব সহজে করতে পারবো। কারণ এর মূলে কি? এর মূলে হচ্ছে যে আমাদের রিসার্চ অ্যান্ড টেকনোলজি। আর এই রিসার্চটা কি করে? যে আমার হচ্ছে পূর্ববর্তী টেকনোলজি যে লেভেলে আছে এই লেভেলটাকে আরো ডেভেলপ করে আমার প্রতিদিনের যে টেকনোলজিটা সেটা হচ্ছে আমার ইমপ্রুভ করে দেয়। এই এই ডেভেলপমেন্ট এর পিছনেও কাজ করে হচ্ছে আ রিসার্চ। এখন আমি একটু আপনাদেরকে আ স্লাইড শো এর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আসলে রিসার্চ রিসার্চ এর যে ইম্পোর্টেন্স টা। মানে এটা আসলে আমরা কোন আ ক্ষেত্রে বা হচ্ছে কেন আমরা জীবনে ব্যবহার করে থাকি।
আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, জি থ্যাংক ভাইয়া। ইউ। হ্যাঁ, আমার একটু ভয়েসের সমস্যা আসলে সর্দি কাশির জন্য। আপনারা কথা বুঝতে পারছেন? জি ভাইয়া, বোঝা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যদি প্রথমে দেখি হোয়াট ইজ রিসার্চ। প্রথমে আমি নিজের ভাষায় আপনাদেরকে হচ্ছে ব্যাপারগুলা বুঝিয়েছি। এখন হচ্ছে আমি যদি একটু আহ বইয়ের ভাষায় বলতে যাই তাহলে হচ্ছে রিসার্চ ইজ দ্য সিস্টেমেটিক প্রসেস অফ ইনকোয়ারি, ইনভেস্টিগেশন অর স্টাডি ডিজাইন টু ডেভেলপ অর কন্ট্রিবিউট টু নলেজ অন এ পার্টিকুলার সাবজেক্ট অর ইস্যু। হ্যাঁ, এটা যদি আমি বিশ্লেষণ করতে চাই এখানে কি বুঝিয়েছে যে হচ্ছে আমরা একটা সিস্টেমেটিক প্রসেসে ইনকোয়ারি করি এবং ইনভেস্টিগেট করি অথবা এটা নিয়ে খুব চর্চা করি এবং হচ্ছে নলেজ আমাদের যে নলেজ সেটাকে ডেভেলপ করার জন্য মূলত আমরা রিসার্চটা করি একটা পার্টিকুলার সাবজেক্ট অথবা আ ইস্যুকে কেন্দ্র করে। It involves gathering, analyzing, and interpreting data to answer questions, solve problems, or validate existing theories. এখানে কি এখানে কি ইনক্লুড করছে? যে হচ্ছে আমরা অনেকগুলো ইনফরমেশন গ্যাদারিং করি, মানে সংগ্রহ করি এবং এটাকে এনালাইজ করি এবং এই ডাটাগুলাকে ইন বিশ্লেষণ করি বা হচ্ছে ব্যাখ্যা করার মাধ্যমে বা হচ্ছে এনালাইজ করার মাধ্যমে আমরা একটা কোয়েশ্চেনের আনসার খুঁজার বের আনস সরি, একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি এবং হচ্ছে বা আ প্রবলেমের যে সলিউশন সেটা বের করার চেষ্টা করি এবং যে হচ্ছে একটা আমার আ থিওরি বা আমরা অনেক ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে যেগুলা আ সোসিওলজি ডিপার্টমেন্টের মূলত হচ্ছে কোর্স থাকে। আপনারা হয়তো আপনাদের ব্যাকগ্রাউন্ডে অনেকে সোসিওলজি ডিপার্টমেন্টের ১ টা ২ টা বা হচ্ছে ৩ টা হইলেও কোর্স করে থাকবেন। বা অনেকের মেজরই থাকে সোসিওলজি। তারা দেখবেন হচ্ছে বিভিন্ন রকমের থিওরি পড়ে থাকেন। যেমন মালথুসিয়ান থিওরি, নিউ মালথুসিয়ান থিওরি এরকম অনেক অ্যা এবং হচ্ছে লিস মাইগ্রেশন থিওরি এরকম অনেক রকম থিওরি আপনারা পাবেন। তো আমরা হচ্ছে রিসার্চ এর ক্ষেত্রে আসলে বর্তমান যে সিচুয়েশন যেমন হচ্ছে আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাইলে আপনারা খুবই আ সহজে বুঝবেন। যে হচ্ছে এর একটা থিওরি আছে যেটা হচ্ছে মাইগ্রেশন নিয়ে। মাইগ্রেশন নিয়ে কি থিওরি সেটা কি বলছে? যে হচ্ছে আপনি যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হন বা একটা দেশ থেকে অন্য জায়গায় অন্য দেশে স্থানান্তর বা হচ্ছে মাইগ্রেট হন সেক্ষেত্রে ৪ টা ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে পুশ ফ্যাক্টর, আরেকটা পুল ফ্যাক্টর, আরেকটা ইন্টারভেনিং অবস্ট্যাকল যেটা হচ্ছে আপনি যখন এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন বা এক জায়গা থেকে আপনি অন্য জায়গায় স্থানান্তর হচ্ছেন, আপনার যাতায়াতের ক্ষেত্রে অথবা আপনি যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন তার মধ্যে কি লিমিটেশন আছে বা কোন আপনাকে প্রবলেম ফেস করে যেতে হয় সেটাকে মূলত ইন্টারভেনিং অবস্ট্যাকল রাখছে। আরেকটা হচ্ছে পার্সোনাল ফ্যাক্টর। পার্সোনাল ফ্যাক্টরটা কিরকম? যেন আপনি ধরেন উম আপনি অ্যা মাইগ্রে আপনি হচ্ছে ধরেন আপনার বয়স হচ্ছে আ ৭০ অথবা ৮০। হ্যাঁ, তো হচ্ছে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ এ কি হয়? যে হচ্ছে ৭০ থেকে ৮০ বয়সের বৃদ্ধরা তারা একলা স্ট্রাগল করে মানে চলাচল খুবই টাফ হয়ে পড়ে তাদের জন্য। তো তারা কি হয়? তারা সবসময় হচ্ছে আশেপাশে মানুষ খোঁজার চেষ্টা করে যাদের উপর ডিপেন্ডেন্ট তারা মূলত হচ্ছে অন্য ইয়াং জেনারেশন এর উপর ডিপেন্ডেন্ট থাকে। তো সেই ক্ষেত্রে তারা যখন হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে মাইগ্রেশন হবে তখন এখানে তাদের পার্সোনাল ফ্যাক্টর গুলা কাজ করতেছে। তো এরকমভাবে যেমন লি ৪ টা ফ্যাক্টর দিয়ে গেছেন তাদের মাইগ্রেশন এর উপরে। অ্যা আমরা সেটা হচ্ছে যদি আমরা বর্তমান পরিস্থিতিতে বা আমাদের যে বর্তমান আ যুগটা চলতেছে সেই যুগের সাথে যদি আমরা আ একটা রিসার্চ বা হচ্ছে আমি যদি তাদের মাইগ্রেশন হওয়ার কারণগুলো ইনভেস্টিগেট করে দেখি, তাহলে কিন্তু আমরা ওই লিজ থিওরির সাথে আমরা একটা কম্পেয়ার করতে পারবো বা ওই থিওরিটা আসলে কতটুকু ভ্যালিডেট সেটাকে আমরা হচ্ছে এক্সামাইন করতে পারবো। তো এই যে রিসার্চের এই কাজটা এই কাজটাও করে থাকে যে আমি হচ্ছে কোন যে আমার এক্সিস্টিং থিওরি আছে সেগুলো আমি কতটুকু আসলে ভ্যালিডেট করতে পারতেছি বা এটা আসলে কি আমার আ এটা আমার সোসাইটির সাথে যায় কিনা বা কতটুকু যায় বা হচ্ছে আসলে সেটা কিরকম ইফেক্ট ফেলে সেটা হচ্ছে আমরা রিসার্চ এর মাধ্যমে মূলত পেয়ে থাকি।
যদি তারপর আমরা দেখি it plays a pivotal role in the decision making, innovation and sustainable development. আমরা একটু আগে আপনাদেরকে বলছি যে হচ্ছে এটা মূলত একটা ডিসিশন মেকিং এ কাজ করে। কারণ হচ্ছে আমরা যখন একটা রিসার্চ করি তো হ আমাদের শেষে আমাদের একটা ডিসিশনে আসতে হয় যে আসলে আমরা এই একটা স্পেসিফিক ইস্যুর উপর কাজ করে আমরা এই একটা সিদ্ধান্তে পৌঁছেছি রিচ করতে পেরেছি। সরি, রিচ করতে পেরেছি। তো হচ্ছে এখানে ডিসিশন মেকিংটা আ মূলত হচ্ছে একটা রিসার্চের আ এন্ড পয়েন্ট হিসেবে কাজ করে। যখন হচ্ছে আমরা একটা কাজ শুরু করি বা হচ্ছে একটা যাত্রা শুরু করি, যাত্রার একটা এন্ড পয়েন্ট থাকে। যেখানে হচ্ছে আমাদের যাত্রাটা থামতে হয় বা হচ্ছে আমরা একটা স্বল্প সময়ের জন্য হইলেও থামি। সেই জায়গাটা হচ্ছে আমাদের আ ডিসিশন মেকিং পয়েন্ট বা এন্ড পয়েন্ট বলতে পারি আমরা। হ্যাঁ, তারপর সেটার আরো ইমপ্রুভ বা ডেভেলপমেন্ট আসতে পারে। তবে আমি হচ্ছে প্রিলিমিনারি ভাবে সেটাকে এন্ড পয়েন্ট হিসেবে ধরে নিয়েছি। এবং ইনোভেশনটা কি? যদি আমরা একটা ডিসিশনে পৌঁছাইতে পারি বা হচ্ছে এরকমভাবে আমরা যদি টেকনোলজি বেসড কাজ করে থাকি, সেখানে যেমন হচ্ছে হেলথ সায়েন্স বা হচ্ছে মেডিকেল সায়েন্স যে বিষয়গুলো আছে সেখানে কি? আমরা হচ্ছে আমরা প্রতিনিয়ত আমাদের যে রেগুলার আ কাজগুলো যেগুলো হচ্ছে মূলত ডাক্তার অথবা হচ্ছে মেডিকেল সায়েন্স যেটাকে বলে তারা করে থাকে। সেখানে হচ্ছে টেকনোলজি প্রতিদিনই হ্যাঁ, এরকম কিছু টেকনোলজি ডেভেলপ করতেছে যাতে আ যারা হচ্ছে ডাক্তার তাদের কাজগুলো খুবই সহজ হয়ে পড়তেছে। সেক্ষেত্রে হচ্ছে তারা টেকনোলজিক্যাল ইনোভেশন আনতেছে। নতুন, নতুন বিষয় ক্রিয়েট করতেছে। সেখানে হচ্ছে রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। অ্যা যদি আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে আসি, আমরা জানি যে হচ্ছে অ্যা ই ইউনাইটেড নেশন ২০৩০ সালের মধ্যে ১৭ টা আ পদক্ষেপ নিয়েছে বা ১৭ টা গোল নিয়েছে যে হচ্ছে ২০৩০ সালের মধ্যে এই ১৭ টা গোল আমরা কমপ্লিট করব বা হচ্ছে একটা টার্গেট নিয়েছে। তো সেই ক্ষেত্রে কি আ তো এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট টা কি? আমি একটা ডেভেলপ করব যে হচ্ছে আমি একটা ডেভেলপ কর মেন্ট ক আ কোন একটা বিষয় বা স্পেসিফিক আমি হচ্ছে যদি আমি ক্লাইমেট বা হচ্ছে টেকনোলজির দিক দিয়ে আ খেয়াল করি তাহলে হচ্ছে আমি একটা টেকনোলজি নিয়ে আসলাম। সেটা আমার হচ্ছে ১ বছর কি ২ বছর বা ৩ বছর হচ্ছে আমার খুবই আমাকে সাপোর্ট দিচ্ছে বা হচ্ছে আমার আ কাজগুলো খুবই ইজিয়ার করস ইজিয়ার কর করতেছে। কিন্তু আল্টিমেটলি আমি ২-৩ বছর পরে হচ্ছে এটা থেকে আমি আসলে কোন বেনিফিট পাচ্ছি না। উল্টা এটা আমার পরিবেশের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে। তো আমরা আর এখানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট টা কি হয়? যে হচ্ছে আমি একটা আ কাজ করে দিয়ে গেলাম বা হচ্ছে আমি একটা টেকনোলজি বা ইনোভেশন বা হচ্ছে আমি এটা নলেজ দিয়ে গেলাম। সেটাতে আমার পরবর্তী যে জেনারেশন বা হচ্ছে আমরা কি? আমরা মূলত হচ্ছে এখন আমরা ধরে নেই যে হচ্ছে আ আমরা যে এখন যে জেনারেশনটা আসছি, এরপরে হয়তো আরেকটা জেনারেশন আসবে। তারা খুবই আরো আমাদের থেকে খুবই ডেভেলপ থাকবে। হ্যাঁ, তো এখন যদি আমি এমন একটা স্টেপস নেই যেটা হচ্ছে আমি বর্তমান হ্যাঁ, আ খুবই বেনিফিট পাচ্ছি কিন্তু আমার আল্টিমেটলি যে ফিউচার জেনারেশন আছে সে তা আমার যে বেনিফিটটার জন্য তাকে আমার চেয়ে বেশি পরিমাণে তার সাফার করতে হবে। আর আর এখানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলতে এরকম বিষয়টা বুঝাইছে যে হচ্ছে আমি বর্তমানে হচ্ছে আমার টেকনোলজিটাকে ডেভেলপ করতেছি যেখানে আমার ফিউচার জেনারেশন এর এই ডেভেলপমেন্টটা পাবে কিন্তু তার আ এটার জন্য তাকে বেশি পরিমাণে সাফার করতে হবে না। আমার এই ডেভেলপমেন্টই মূলত হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলে। তো এই ডেভেলপমেন্টটা হচ্ছে মূলত হচ্ছে আমরা রিসার্চ এর মাধ্যমে আমরা হচ্ছে এমন একটা সিদ্ধান্ত পৌঁছাইতে পারি যে এটা আসলে আমাদের জন্য কতটুকু ডেভেলপমেন্ট। ইস ইট সাস্টেইনেবল অর নট? কিভাবে? যে হচ্ছে আমি বর্তমানে বিদ্যুৎ উৎপন্ন করলাম। আ এখন এই বিদ্যুৎ উৎপন্ন করার ক্ষেত্রে আমি যে প্রসেসটা ব্যবহার করছি সেটা পরিবেশের জন্য খুবই মারাত্মক। আমি যদি আপনাদেরকে সহজ ভাষায় উদাহরণের মাধ্যমে বুঝাইতে চাই। তো সেটা খুবই মারাত্মক। এখন যদি আমি পরিবেশের ক্ষতি করে আমি যদি আ আমার হ্যাঁ ঠিক বিদ্যুৎ আছে উৎপন্ন করি কারণ তাহলে তোমার মানে কি? নেট যে আছে
আমরা বর্তমানে হচ্ছে খুবই এটা থেকে বেনিফিট পাচ্ছি, বিদ্যুৎও পাচ্ছি, আমাদের সবকিছুর প্রোডাকশন বাড়তেছে। কিন্তু আল্টিমেটলি আমার কি হবে যে আমার পরবর্তী যে জেনারেশনটা তার এই প পরিবেশের দিক দিয়ে তাকে অনেক সাফার করতে হবে। আমি যে এনভায়রনমেন্টটা পাচ্ছি সে পাবে না। সে হ আ আমি যদি ১০ টা গাছ থেকে অক্সিজেন নিয়ে থাকি, সে হয়তো ২ টা বা ৩ টা ৫ টা গাছ থেকে অক্সিজেন নিবে। তার মানে কি? তার হচ্ছে সাফার করতে হচ্ছে। আমার এই বেনিফিটটা নেওয়ার জন্য। এইটাই মূলত সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এটা রিসার্চ এর ক্ষেত্রে খুবই একটা আ নেসেসারি স্টেপস যে হচ্ছে যে আমরা যখন একটা কোনো বিষয় সম্পর্কে কাজ করি সে তখন হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট টা আসলে এটাকে মূলত কেন্দ্র করেই কাজ করে। যে টেকনোলজিক্যাল ইনোভেশন বা হচ্ছে আ জ আমাদের যে ডেভেলপমেন্ট রিসার্চ গুলা হয় সেক্ষেত্রে। পরে যদি আমি বাংলাদেশের পার্সপেক্টিভ এ দেখি, রিসার্চ ব্রিজ ফর বাংলাদেশ রিসার্চ ব্রিজ গ্যাপস ইন এগ্রিকালচার, এডুকেশন, হেলথ অ্যান্ড টেকনোলজি। এই রিসার্চ একটা ব্রিজ হিসেবে কাজ করে, সেতু হিসেবে কাজ করে কিসের মধ্যে? এগ্রিকালচার, এডুকেশন, হেলথ অ্যান্ড টেকনোলজি কিভাবে? যে হচ্ছে আমি যদি অ্যা অ্যা আমি যদি এডুকেশন এর দিক থেকে আসি, যদি আমি হচ্ছে আমার নলেজটাকে ডেভেলপ করতেছি, আমি অনেক কিছু জানতেছি, আমি রিসার্চ এর মাধ্যমে একটা ডিসিশন এ যাচ্ছি। তার মানে কি আমি একটা টেকনোলজি ইনোভেট করতেছি, সেটা আমার এগ্রিকালচার এর রিলেটেড, সেটা আমাকে হচ্ছে এগ্রিকালচার এ খুবই অ্যা ভালো প্রোডাকশন দিচ্ছে। সেক্ষেত্রে রিসার্চ জিনিসটাকে এই ২ টার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। এখন আমি এডুকেশন এর সাথে আবার হেলথ এরও অ্যালাইন করতে পারি। কিভাবে? যে হচ্ছে আমি যদি আমার যদি অ্যা নলেজ গেইন করতে থাকি, তার মানে কি আমার নতুন একটা ইনোভেশন করার এবিলিটি জন্মাবে। আমি একটা নতুন বিষয় সম্পর্কে কাজ করতে পারবো। আমার পূর্ববর্তী যে জ্ঞানটা আছে সেটাকে আরো এক্সটেন্ড করতে পারবো এবং আমি একটা ডিসিশন এ যেতে পারবো এবং হচ্ছে আমি যদি আমার এই নলেজকে নলেজ ইমপ্লিমেন্ট করে আমি হেলথ রিলেটেড একটা টেকনোলজি বা হেলথ মানে হচ্ছে আমাদের যে মেডিকেল সায়েন্স এর যে টেকনোলজি গুলো ইউস করি বা আমাদের যে কাজগুলো অনেক সহজ করছে। যেমন হচ্ছে আমি লেজার ট্রিটমেন্ট কিন্তু আসলে মেডিক আগে যে ট্র্যাডিশনাল একটা অপারেশন বা হচ্ছে সার্জারি ছিল সেটাকে একটা অ্যাডভান্স পর্যায়ে নিয়ে আসছে। সেক্ষেত্রে এর মূলে কি ছিল যে রিসার্চ যে হচ্ছে আমি এই বিষয়টা সম্পর্কে অনেক নলেজ গ্রহণ মানে নলেজ গেইন করছি, এনালাইসিস করছি। তারপর আমি একটা সিদ্ধান্তে পৌঁছেছি সিদ্ধান্তে রিচ করেছি। তারপর হচ্ছে আমি আ হেলথ এর যে সেক্টরটা সেখানে আমি ডেভেলপ করতে পেরেছি। এবং হচ্ছে টেকনোলজি। এখানে হচ্ছে এরকম বিষয়গুলো আমরা যখন একটা কাজ করি বা রিসার্চ রিলেটেড কাজ করি তখন এটা আসলে অনেক কিছুরে অ্যালাইন করে। শুধু যে এগ্রিকালচার, এডুকেশন, হেলথ অ্যান্ড টেকনোলজি এরকম না। এটা আরো অনেক সেক্টর আছে যেখানে হচ্ছে আরো অ্যালাইন করে বিষয়গুলা। মানে এটা হচ্ছে একটা সেতু হিসেবে কাজ করে প্রত্যেকটা আ সেক্টরের উপ সেক্টরের উপর। অ্যা আর রিসার্চ এর অবজেক্টিভস টা মূলত কি? আমরা যদি আপনাদেরকে একটু এক্সটেন্ডলি বলতে চাই তাহলে হচ্ছে আমাদের যে রিয়াল ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কিরকম? যে হচ্ছে আমরা বর্তমানে যদি বাংলাদেশের অ্যা ক্ষেত্রে ভাবি যে হচ্ছে আমাদের বর্তমানে একটা খুবই কনসার্ন এর বিষয় হচ্ছে আমাদের ক্লাইমেট, এনভায়রনমেন্ট। তো এক্ষেত্রে কি হয়? অ্যা একটু গিভ মি 30 সেকেন্ড আমি একটু পানি খেয়ে নিচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? একটু জি, এখনই শোনা জানাবেন। যায়। থ্যাংক ইউ।
আমাদের রিয়েল ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কিগুলো? আপনাদের যেমন এনভায়রনমেন্ট, ক্লাইমেট এবং যে হচ্ছে আমরা যে বর্তমান যে ডেভেলপমেন্ট করতেছি এগুলো আসলে সাস্টেনেবল কিনা? আ এবং যে আমরা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করতেছি আসলে এটা আমাদের পরিবেশের জন্য কতটুকু আ ভালো আ বা খারাপ সেই বিষয়টা হচ্ছে আ আমাদের বলতা বলতে পারি রিয়াল ওয়ার্ল্ড চ্যালেঞ্জ। মানে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বা আমরা হচ্ছে চলতে ফিরতে বা হচ্ছে আমাদের আ দেশ বা আমাদের যে সমাজ সেটা প্রতিদিন বা প্রতিনিয়ত কি পরিমাণ আ সমস্যা আ ফেস করতেছে আ সেইটাকে মূলত আমরা বলতে পারি যে রিয়াল ওয়ার্ল্ড চ্যালেঞ্জ। হ্যাঁ, এই রিসার্চটা কি করে যে রিয়াল ওয়ার্ল্ড চ্যালেঞ্জ গুলা আছে সেগুলাকে সলভ করার চেষ্টা করে। বা যারা মূলত হচ্ছে রিসার্চার আস আ রিসার্চার আছে তারা মূলত এই যে অজানা অথবা হচ্ছে চ্যালেঞ্জ যে সেগুলার হচ্ছে আ সলভ করার একটা আ ওয়ে বা নলেজ জেনারেট করতে থাকে। অ্যান্ড সাপোর্ট এভিডেন্স বেসড পলিসি মেকিং এটাই আসলে কি? আমি যখন একটা কোন সিদ্ধান্ত পৌঁছাবো আমি যখন কোন একটা সিদ্ধান্তে পৌঁছাবো বা হচ্ছে একটা রিসার্চ নিয়ে কাজ করব তখন কি আমি আল্টিমেটলি একটা ডিসিশন এ পৌঁছাবো। ডিসিশন এ পৌঁছানোর ক্ষেত্রে আ ডিসিশন এ পৌঁছানোর পর আমি আসলে এই বিষয়টা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবো। ক্লিয়ার ধারণা পাইলে কি দ আ দ আমি যদি আপনাদেরকে উদাহরণ দেই যে হচ্ছে আ ইলিশ মাছ এই ইলিশ মাছ ধরার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হচ্ছে নিষেধ থাকে যে আপনারা এই অ্যা আমি যদি ধরে নেই জুলাই থেকে অক্টোবর, হ্যাঁ, hypothetically আমি মাসটা ধরে নিলাম। জুলাই থেকে অক্টোবর আমার ইলিশ মাছ ধরা বন্ধ থাকে। তার মানে কি? এই সময়ে মাছটা তার বংশবৃদ্ধি কাজে ব্যস্ত থাকে। বা এই সময় যদি আমরা তাদেরকে মূলত হচ্ছে ধরি বা ধরে নিয়ে সেল করে দেই তার মানে আল্টিমেটলি কি আমার ইলিশ প্রোডাকশন টা কমে যাবে। সেক্ষেত্রে কি আমার হচ্ছে আল্টিমেটলি যে আমার আ এনভায়রনমেন্ট বা হচ্ছে আমার যে ফিশ প্রোডাকশন বা হচ্ছে ইলিশের যে চাহিদা সেটা হচ্ছে আমরা জনগণের মানুষের কাছে পৌঁছে দিতে পারবো না। এবং হচ্ছে আমাদের যে উম ইলিশের চাহিদা বা আমাদের যে পুষ্টি সেটাও যেমন আ চে আ হুমকির সম্মুখীন করবে সেক্ষেত্রে হচ্ছে আমরা যে এটা বাইরে এক্সপোর্ট করে যে বৈদেশিক মুদ্রা আয় করি সেক্ষেত্রেও আমাদের এটা হচ্ছে একটা সমস্যার সম্মুখীন হবে। সেক্ষেত্রে আমি যদি এই বিষয়টা আমি রিসার্চ বা হচ্ছে আমি আ নলেজটা গেইন করতে না পারতাম, তাহলে কি আমি এই পলিসিটা দিতে পারতাম না যে হচ্ছে জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত আমার মাছ ধরা বন্ধ থাকবে। এই বিষয়টা জানার জন্য কি আমার পূর্ববর্তীতে রিসার্চ করতে হইছে। তারপর আমি একটা ডিসিশনে আসতে পারছি যে হচ্ছে জুলাই থেকে অক্টোবর মাস এই সময় ইলিশ মাছ বংশবৃদ্ধির কাজে ব্যস্ত থাকে। সে এজন্য আমি পলিসি মেকিং দিয়েছি জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত আ ইলিশ মাছ ধরা বা আ বা ধরা বন্ধ এবং এটার জন্য আমি আ শাস্তি একটা শাস্তি প্রদান করা হয়। এই উম মানে এই সময়কালে যদি কেউ মাছটা ধরে। তো এই পলিসি মেকিং টা কোথায় থেকে আসছে? মূলত হচ্ছে রিসার্চ থেকেই এই পলিসি মেকিং টা আসছে। আমি একটা রিসার্চ থেকে যখন কিছু জানতে পারি, নতুন কিছু জানতে পারি অথবা একটা ইনভেশন করতে পারি তখন কি আমি একটা পলিসি দিতে পারি। যে হচ্ছে যে হচ্ছে আ আমার হচ্ছে নিজের এনভায়রনমেন্ট বা হচ্ছে যেকোনো চ্যালেঞ্জেস টা বা হচ্ছে আমার যে প্রবলেম ফেস করতে না হয় সেক্ষেত্রে আমি একটা পলিসি ইমপ্লিমেন্ট করতে পারি। এবং হচ্ছে পরবর্তীতে যদি যাই যে ফোস্টার ইনোভেশন ইন ক্রিটিক্যাল সেক্টর লাইক এগ্রিকালচার অ্যান্ড আইটি। ইনোভেশনটা হচ্ছে যদি যাই যে হচ্ছে খুব দ্রুত হচ্ছে কেন? সেটা হচ্ছে রিসার্চ এর কারণে। কোন সেক্টরে সবচেয়ে বেশি? এগ্রিকালচার অ্যান্ড আইটি। আপনারা দেখেন আগে যদি একটা ক্ষেতে অ্যা হ্যাপ আ অনুমান মানে উদাহরণের জন্য বললাম, একটা ক্ষেতে যদি ১০ মণ ধান হতো। এখন বর্তমানে কত হয়? ৩০ বা ৪০ মণ। সেই এই যে আমরা আ ইনোভেশন টা হয়েছে সেটা কিসের জন্য? রিসার্চ এর জন্য। এবং যে হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাকশন বা হচ্ছে আমাদের যে টেকনোলজিটা ডেভেলপমেন্ট হচ্ছে সেটা কি রিসার্চ এর জন্যই হচ্ছে। যে আমি একটা নতুন নলেজ গেইন করতে পারতেছি।
strengthen বাংলাদেশ পজিশন ইন দ্য গ্লোবাল ইকোনমি। আমার হচ্ছে যে বাংলাদেশের যে পজিশনটা আছে বা হচ্ছে যে আমাদের যে টেকনোলজিক্যাল বা প্রত্যেকটা সেক্টরে যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা কি রিসার্চের জন্য। আর এটার জন্য আমি বাংলাদেশের যে ইকোনমিটাকে সেটাকে আমি পুশ করতে পারতেছি। আমি একটা পজিশনটা আমি ডেভেলপ করতে পারতেছি। হ্যাঁ, এখন যদি আমি ন্যারো ডাউন করে নিয়ে আসি বিষয়টাকে শুধু বাংলাদেশের জন্য ইম্পোর্টেন্স অফ রিসার্চ ফর বাংলাদেশ। বাংলাদেশের জন্য মূলত যদি আমি ন্যারো ডাউন করে নিয়ে আসি তাহলে আমরা কি দেখতে পাই? যে হচ্ছে ইকোনমিক গ্রোথ। হ্যাঁ, আমরা যদি একটা দেশের ইকোনমিরে ইকোনমিকে বা হচ্ছে আমি একটা দেশের ডেভেলপমেন্ট মেজার করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমার আ সবচেয়ে কেন্দ্রে থাকে যে আমার ওই দেশের হেলথ সেক্টর, টেকনোলজিক্যাল সেক্টর এবং যে এগ্রিকালচারাল সেক্টর এবং যে সোশ্যাল ডেভেলপমেন্ট এটা কতটুকু হচ্ছে ডেভেলপ। এটার উপর মেজার করে মূলত একটা দেশকে কতটুকু ডেভেলপ বা হচ্ছে এটা কি ডেভেলপমেন্ট বা আন্ডার ডেভেলপ সরি এটা কি আন্ডার ডেভেলপ বা হচ্ছে ডেভেলপিং বা হচ্ছে নাকি ডেভেলপ কান্ট্রি এটাকে মেজার করতে পারি। তো হচ্ছে আর এই সেক্টর গুলাকে যদি আমি ডেইলি মানে রেগুলার হচ্ছে ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রে কি আমার প্রত্যেকটা বিষয়ের উপর আমার রিসার্চ করতে হবে। আমার একটা নতুন গেইন নলেজ করতে হবে। আমার যে পূর্ববর্তী ডেভেলপমেন্ট গুলো আছে সেগুলাকে ভালো করে বুঝতে হবে। এবং আমি যদি নতুন একটা বিষয় নিয়ে কাজ করতে চাই তাহলে কি হবে? আমার যে পূর্ববর্তী কাজগুলো আছে অবশ্যই সেই কাজগুলো সম্পর্কে আমার নলেজ রেখে তারপর আমার সামনে এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে কি ইকোনমিক গ্রোথ একটা দেশের যদি হচ্ছে মূলত হচ্ছে আ আমরা যেমন দৈনন্দিন চলাচলের জন্য যে হচ্ছে আমরা আ ভাত তরকারি খেয়ে থাকি। মূলত হচ্ছে তরকারি তো হচ্ছে ভাতের একটা মানে আ ভাতের পাশাপাশি খেয়ে থাকি। কিন্তু আমাদের আ বাঙালিদের কি? আমরা হচ্ছে ভাত কেন্দ্রিক। আমরা হচ্ছে দিনের অধিকাংশ সময়ই মানে ৩ বেলা ভাত না খেলে হচ্ছে আমাদের আসলে চলে না। এরকম একটা অবস্থা। তো এখন যদি আমি আ একটা দেশের এরকম বিষয় ধরি সেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথটা কি একটা দেশের আ মূলত হচ্ছে ইকোনমিক মানে একটা দেশের যে ডেভেলপ সেটা হচ্ছে মূলত ইকোনমিক গ্রোথ সেন্টার মানে কেন্দ্রিক। আ এখন এই ইকোনমিক গ্রোথ গুলা কোনটার উপর মেজার করে? যে হচ্ছে আমার একটা দেশের ইম্পোর্ট কত, এক্সপোর্ট কিরকম বা ওই দেশে কিরকম প্রতি বছর বা হচ্ছে প্রতি মাসে কিরকম নতুন এন্টারপ্রেনারশিপ হচ্ছে বা হচ্ছে নতুন এন্টারপ্রেনার আসতেছে আসতে আসতেছে এবং হচ্ছে তাদের ইন্ডাস্ট্রি কতটুকু ডেভেলপ হচ্ছে রেগুলার এবং হচ্ছে তাদের সোশ্যাল ডেভেলপমেন্ট বা হচ্ছে আমরা যে অ্যা এডুকেশন গ্রহণ করি সেটার কোয়ালিটি কিরকম এবং হচ্ছে আমাদের দেশের যে মানুষ কতটুকু অ্যা আ মানে কতটুকু হচ্ছে আ শিক্ষা কত দূর পর্যন্ত শিক্ষা পৌঁছেছে এবং হচ্ছে সেটা আমরা প্রান্তিক পর্যায়ে বা হচ্ছে আমাদের যে মার্জিনালাইজড এরিয়া বা ভিলেজ বা হচ্ছে আ বা রুরাল যে এরিয়া সেখানে আমরা পৌঁছে দিতে পারছি কিনা এবং হচ্ছে আমাদের যে পোভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি সেটা আসলে কতটুকু রিডিউস করতে পারতেছি। অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স আমরা যে হচ্ছে আ বিভিন্ন আ দুর্যোগের সম্মুখীন হয়ে থাকি যে হচ্ছে আমাদের পরিবেশের খারাপ ক্ষতিকর একটা প্রভাবের কারণে আমরা প্রতি বছর দুর্যোগের মানে দুর্যোগের সম্মুখীন হই। সেটা আসলে আমরা কতটুকু ফেস করতে পারছি এবং সেটা থেকে কতটুকু রিকভার করতে পারতেছি এবং আমরা এনভায়রনমেন্টটাকে কতটুকু সতেজ বা ফ্রেশ করে তুলতে পারতেছি। হ্যাঁ, সেটা মূলত হচ্ছে রিসার্চ এর মাধ্যমে পেয়ে থাকি বা আ অ্যান্ড হেলথ কেয়ার আমি যদি গুরুত্বের দিক দিয়ে যদি একটা দেশের গ্রোথ এর কথা চিন্তা করতে চাই, তার ইকোনমিক এর কথা পরে আসে কি হেলথ কেয়ার। যে আমার দেশের মেডিকেল সায়েন্সটা কতটুকু কতটুকু ডেভেলপ। এখন একটা দেশের যদি আ হেলথ কেয়ার বা হচ্ছে মেডিকেল সায়েন্স এবং হচ্ছে যে আ হেলথ যে সেক্টরটা এটা যদি খুবই ডেভেলপ থাকে তার মানে কি ওই দেশের মানুষ আ মূলত হচ্ছে খুবই স্ট্রং বা হচ্ছে তাদের হেলথ যে কন্ডিশন সেটা খুব ভালো। তার মানে কি তারা হচ্ছে আ
সাফারিংস কম করে, তাদের হচ্ছে মর্টালিটি রেটও কম। সেক্ষেত্রে হচ্ছে কি তারা আ দেশের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক সেখানে খুব আ ফ্লুয়েন্টলি অংশগ্রহণ করতে পারে বা স্মুথলি অংশগ্রহণ করতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ এ বলি তাহলে হচ্ছে এই যে সেক্টর গুলো, এই যে মানে এরিয়া গুলো, এগুলো মূলত হচ্ছে যে ইনোভেশন করে, সেগুলো হচ্ছে সব ইনোভেশন করে তার মূলেই থাকে রিসার্চ। যে আসলে আমি এই মানে নতুন বিষয়টা জানতে পারছি, আমি নতুন একটা নলেজ এনালাইসিস এর মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারতেছি। এই নলেজটা আমি গেইন করতে পারতেছি। এবং আমি যদি আসলে দেখি বাংলাদেশের কোন ফিল্ডে রিসার্চটা আসলে থাকে, যে হচ্ছে অ্যা এটা আমি একটু শর্টলি বলবো এই বিষয়ে, যেহেতু আপনাদেরকে আগেই বলেছি। এগ্রিকালচার, এডুকেশন, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড পাবলিক হেলথ টেকনোলজি সবচেয়ে বেশি হচ্ছে এই সেক্টর গুলাতে লাগে। ওয়ার্লড ওয়াইড মূলত হচ্ছে ওয়ার্লড ওয়াইড আমি যদি চিন্তা করি যে বাংলাদেশে যদি এই সেক্টর গুলাতে লাগে, ওয়ার্লড ওয়াইড সেম সেক্টর গুলাতেই লাগে, বরঞ্চ তারা আমাদের চেয়ে আরো ডেভেলপ পর্যায়ে হচ্ছে রিসার্চ করে থাকে। এবং আমি যদি আ এই রিসার্চ এর বিষয়টা আ আ জানতে চাই, তাহলে এই বিষয়টা আসলে জানা জরুরি প্রত্যেক রিসার্চার ক্ষেত্রে, যে আসলে আমরা কি চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটি পেয়ে থাকি রিসার্চ করার ক্ষেত্রে বা হচ্ছে করার সময়। আমাদের দেশে কি যেহেতু আমরা ডেভেলপিং কান্ট্রি হিসেবে এখনো আ স্বীকৃত দেয়া আছে, সেক্ষেত্রে আমাদের সবকিছুতেই আমরা হচ্ছে যে ফান্ডিং থাকে সেটা পাই না। আমাদের লিমিটেশন থাকে। আ আর এই লিমিটেশন আর আমাদের কি থাকে, লিমিটেশন উদ্দেশ্য থাকে যে হচ্ছে আ অপটিমাম ইউটিলাইজেশন, যে আমি একটা কাজ করতেছি, আমার এই রিসোর্সটা লিমিটেড আছে, তার অপটিমাম ইউটিলাইজেশন করব। সেক্ষেত্রে আমি যদি দেখি বাংলাদেশের পার্সপেক্টিভ এ, তো হচ্ছে আমাদের ফান্ডিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এটার হচ্ছে আ খুবই আমরা হচ্ছে আ প্রবলেম ফেস করে থাকি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে ব্রেইন ডে আ বে আ ব্রেইন ড্রেন অফ ট্যালেন্টেড রিসার্চার সেটা কি? যে হচ্ছে আমি একটু আগে আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম যে মাইগ্রেশন রিলেটেড, যে হচ্ছে মাইগ্রেশন রিলেটেডই কি হয়? পুশ অ্যান্ড পুল ফ্যাক্টর কাজ করে। পুশ অ্যান্ড পুল ফ্যাক্টর এ কি কাজ করে? পুল ফ্যাক্টর কি করে? যে আমাদের যে আ আমরা যে বর্তমান যে জায়গায় অবস্থান করছি, সেখানে যে বিষয়গুলো আমাকে আ সরি, পুশ ফ্যাক্টর। পুশ ফ্যাক্টর কি কাজ করে? যে আমি যে জায়গায় বর্তমানে অবস্থান আছি, সেই জায়গাটার যে সমস্যাগুলো আমাকে ফোর্স করতেছে যে হচ্ছে আমি অন্যত্র কোথাও মাইগ্রেশন হতে বা অন্য দেশে মাইগ্রেশন হতে। সেটা হচ্ছে পুশ ফ্যাক্টর। আর যেমন হচ্ছে আমি যদি দেশের বাইরের কথা চিন্তা করি, সেখানে আমাকে অনেক রকম আ ফেসিলিটি বা অপরচুনিটি তারা প্রোভাইড করে। সেক্ষেত্রে আমি কি তাদের প্রতি অ্যাট্রাক্টেড হই, সেখান থেকে হচ্ছে পুল ফ্যাক্টর কাজ করে। এখন হ্যাঁ। এখন যদি আমি এটা আপনাদেরকে এক্সপ্লেইন করতে চাই, এখানে ব্রেইন ড্রেন অফ ট্যালেন্টেড রিসার্চার বলতে কি বোঝাইছে? যে হচ্ছে আমি যদি আ হ্যাঁ, সুযোগ পাই দেশের বাইরে কোনো আ ভালো আমাকে তারা যদি ভালো লাইফস্টাইল প্রোভাইড করে এবং হচ্ছে ভালো সেলারি প্রোভাইড করে এবং হচ্ছে তারা যদি আমার দেশের থেকে বা আমার যে বর্তমান যে যে জায়গাটায় আমি অবস্থান করছি সেইটা থেকে যদি ভালো অপরচুনিটি তারা প্রোভাইড করে, তাহলে নিশ্চয়ই আমি তাদের প্রতি অ্যাট্রাক্ট হব। সেখানে মাইগ্রেট হওয়ার একটা টেনডেন্সি থাকবে। সেক্ষেত্রে হচ্ছে তারা যে আমার যে নলেজটা আছে, তার মানে কি তারা ব্যবহার করতেছে। এই জিনিসটাই আসলে ব্রেইন ড্রেন বুঝায়। তো হচ্ছে আমাদের আমরা কি করি? আমাদের দেশের মানুষ যে হচ্ছে বাইরে ভালো একটা সবকিছু যে পুল ফ্যাক্টর গুলা কাজ করে, যে সবকিছু তারা ভালো লাইফস্টাইল বা ভালো সেলারি প্রোভাইড করে, সেক্ষেত্রে তারা মূলত হচ্ছে দেশের বাইরে যায়। তারা সেই দেশের একটা ডেভেলপমেন্ট এ তারা অংশগ্রহণ করে। যেটা আমাদের জন্য আসলেই খুব চ্যালেঞ্জেস। কারণ হচ্ছে আমরা সেইরকম ফেসিলিটি তাদেরকে প্রোভাইড করতে পারি না। যদিও বর্তমানে এটা একটু ডেভেলপ হচ্ছে আসলে। আ লিমিটেড অ্যাক্সেস টু গ্লোবাল রিসোর্সেস। আমাদের দেশে অনেক আ লিমিটেশন কি, আমরা অনেক রিসোর্স থাকা সত্ত্বেও আমাদের অ্যাক্সেস না থাকার কারণে আ আমরা হচ্ছে প্রপারলি রিসার্চ ডেভেলপ করতে পারি না। বা নিজের অনেক লিমিটেশন থাকে।
আর অপরচুনিটি কি আমরা হচ্ছে দেখে থাকি? যেমন হচ্ছে ইউথ ড্রাইভেন ইনোভেশন অ্যান্ড এনথুসিয়াজম, যে হচ্ছে আমরা যে ইউথ জেনারেশনটা আছে তারা হচ্ছে অনেক রকম ডেভেলপমেন্ট কাজে অংশগ্রহণ করতেছে। তারা প্রতিনিয়ত নতুন কিছু না কিছু ডেভেলপ করতেছে। এবং হচ্ছে গভর্নমেন্ট সাপোর্ট থ্রু পলিসিস লাইক ভিশন 2041। গভর্নমেন্ট হচ্ছে ভিশন 2041 এ গভর্নমেন্ট সাপোর্ট রাখবে এরকম একটা অপরচুনিটি, মানে রিসার্চ এর দিকে এরকম একটা অপরচুনিটি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। এবং হচ্ছে ইন্টারন্যাশনাল কোলাবোরেশন ইন ক্লাইমেট চেঞ্জ, আইটি অ্যান্ড হেলথ কেয়ার। বর্তমানে হচ্ছে আমি যদি খেয়াল করি যে হেলথ সেক্টর, যেমন হচ্ছে আমাদের যে অর্গানাইজেশনটা বিআইআইএইচআর, এই অর্গানাইজেশনটা কিন্তু হচ্ছে হেলথ কেয়ার কে অনেক দূর নিয়ে যাওয়ার একটা মানে আ পটেনশিয়ালিটি রাখে। যে হচ্ছে আমাদের যে অর্গানাইজেশনটা সেখানে হেলথ নিয়ে মূলত হচ্ছে হেলথ বেসড সবচেয়ে বেশি কাজটা হয়। সেক্ষেত্রে তারা কি হেলথ এর যে নতুন ইনোভেশন বা হচ্ছে আ নতুন নলেজ গুলা তারা হচ্ছে গেইন মানে আ মানে ক্রিয়েট করতেছে, সেটা হচ্ছে সবাইকে ডিসেমিনেটিং করতেছে। মানে হচ্ছে সবাইকে সেটা স্প্রেড করে দিচ্ছে। তার মানে কি সবাই সেই নলেজটা নিচ্ছে এবং হচ্ছে এই নলেজটা নেয়ার মাধ্যমে তারা হচ্ছে নতুন জিনিস আ নতুন জিনিস তারা ক্রিয়েট করছে। অ্যান্ড আগের যে টেকনোলজিটা আছে সেটাকে আরো ডেভেলপ করছে। সেক্ষেত্রে কি এই কোলাবোরেশন গুলা যেমন ক্লাইমেট চেঞ্জ, আইটি অ্যান্ড হেলথ কেয়ার, তারা হচ্ছে আ একটা দেশের আসলে যে গ্রোথ আছে সেটার আসলে একটা অন্য পর্যায়ে নিয়ে যায়। যেটা হচ্ছে আসলে পজিটিভ ভূমিকা রাখে একটা দেশে। এবং হচ্ছে আমি যদি যেহেতু আজকের টপিকটা ছিল রিসার্চ, ইম্পোর্টেন্স অফ রিসার্চ, আমি হচ্ছে রিসার্চ রিলেটেড আ মূলত যা আছে আসলে তাই বলার চেষ্টা করতেছি। সেক্ষেত্রে আমি হচ্ছে এটার যে আ পার্সিয়াল কিছু মানে যে বিষয় যেগুলো আমাদের আসলে জানা দরকার সেগুলো আমি হচ্ছে আপনাদেরকে জানাচ্ছি। অ্যা আমাদের হচ্ছে আমরা যদি এই রিসার্চটাকে আরো ডেভেলপ করতে চাই তাহলে হচ্ছে অ্যা আসলে কিভাবে করতে পারি? যা হচ্ছে আমরা লোকাল ইনোভেশন, সাপোর্ট লোকাল ইনোভেশন অ্যান্ড স্টার্টআপ। আমরা যদি একটা রিসার্চ রিলেটেড অর্গানাইজেশন ক্রিয়েট করি, যেমন আমি যদি অ্যা আমাদের এই অর্গানাইজেশনটার কথাই বলি, সেক্ষেত্রে এই অর্গানাইজেশনটা কি করছে? যে প্রাথমিকভাবে তারা আ অনেক আমি যদি তাদেরকে ম্যান পাওয়ার বলি বা রিসার্চার বলি, তারা কি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। সেখানে তারা একত্র হয়েছে। তারা সেখানে বিভিন্ন হেলথ নিয়ে গবেষণা করে এবং তারা প্রতিদিন তারা যে নতুন নলেজ গুলা আ পূর্ববর্তী নলেজ গুলা ব্যবহার করে নতুন একটা নলেজ গেইন করতেছে। সেক্ষেত্রে হচ্ছে আ গেইন করতেছে সেটা এবং সেটাকে নতুন একটা রূপ দিতে পারতেছে এবং সেটা আমাদের দেশের যে ডেভেলপমেন্ট বা হচ্ছে যে মানুষের যে অ্যা হেলথ অ্যা হেলথ সায়েন্স আমরা যেটাকে বলি বা পাবলিক হেলথ, সেটাকে হচ্ছে আরো আ খুব ডেভেলপ করতে পারতেছে এবং সেটাকে খুব ভালো পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং দেশের হেলথ সেক্টরটাকে তারা ডেভেলপ করতেছে। তার মানে কি এটা তাদের জন্য একটা ইনোভেশন অ্যান্ড স্টার্টআপ ছিল। এই এই অর্গানাইজেশনটা যদি এভাবে কাজ করে তার মানে কি তারা হেলথ কেয়ার আরো ডেভেলপ করবে বা হচ্ছে দেশের হেলথ যে সায়েন্সটা সেটাকে আরো মানে একটা অন্য পর্যায়ে নিয়ে যাবে। এনকারেজ ইয়ং মাইন্ডস টু এনগেজ ইন রিসার্চ। আমরা যদি হচ্ছে দেখি যে হচ্ছে আমাদের যে আমি যদি এই অর্গানাইজেশনটার কথাই বলি, সেখানে অনেক ইয়াং জেনারেশন আ প্রতিনিয়ত যুক্ত হচ্ছে। আ তারা যুক্ত হওয়ার মাধ্যমে কি হচ্ছে? তারা একটা রিসার্চ কাজের সাথে এনগেজ হচ্ছে। এখন এই 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 অর্গানাইজেশনটা তৈরি করা ছিল ১ম একটা ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ সরি। ইনিশিয়েটিভ সেটাকে যখন হচ্ছে তারা হচ্ছে অ্যাম আরো ইয়াং দেরকে এনগেজ করতেছে এই কাজটার মাধ্যমে। তার মানে কি তারা হচ্ছে আরো আম দেশের হচ্ছে ডেভেলপমেন্ট এর কাজে অনেকগুলা আ ইয়াং
ইয়াং জেনারেশন বা হচ্ছে অনেকগুলা মানুষকে তারা ইনক্লুড করতে পারতেছে তাদের রিসার্চ কাজে। সেখানে তারা তাদের নলেজ কন্ট্রিবিউট করতে পারতেছে। তার মানে কি এটা মূলত একটা দেশের ডেভেলপমেন্ট এ কাজ করতেছে এবং হচ্ছে অ্যাডভোকেট ফর পলিসিস দ্যাট প্রায়োরিটাইজ রিসার্চ ফান্ডিং। আমরা যদি একটা দেশের রিসার্চটাকে ডেভেলপ করতে চাই সেক্ষেত্রে আ আমি যদি একটা পলিসি দিয়ে রাখি যে আমার হচ্ছে একটা রিসার্চ সেক্টরে আমার বা হচ্ছে হ্যাঁ, রিসার্চ এর জন্য অনেক গবেষণা প্রতিষ্ঠান থাকে। সেক্ষেত্রে যদি আমি একটা পলিসি মেকিং থাকে যে আমার যে রিসার্চ গবেষণা এরকম একটা বাজেট পাবে বা বা তাদের জন্য এরকম একটা পলিসি আছে তারা এই রিসোর্স গুলা ফ্রি পাবে বা হচ্ছে এই রিসোর্স গুলা তাদের অ্যাক্সেস থাকবে। এরকম একটা পলিসি করি সেটা তাদের জন্য আসলে অ্যা তাদের নলেজটাকে আরো এনরিচ করার একটা স্টেপস। তো হচ্ছে আমরা যদি আমাদের আ আ একটা মানে এই রিসার্চ ফিল্ডটা যদি আরো ডেভেলপ করতে চাই তাহলে হচ্ছে আমরা এই মানে রোল গুলা মানে এজ এ সিটিজেন আ আ বাংলাদেশের আমরা হচ্ছে এই স্টেপস গুলা নিতে পারি। হ্যাঁ, আমি কনক্লুশন এ যাওয়ার আগে আমি আপনাদেরকে আ একটা অন্য একটা মানে রিসার্চ করার মাধ্যমে যে হচ্ছে আমি একটা রিসার্চ করতেছি, সেই সাথে আমার অনেকগুলা স্কিল ডেভেলপ হচ্ছে। এখন কি স্কিল ডেভেলপ হচ্ছে সেটাই আপনাদেরকে একটু বলতে চাচ্ছি। এই যে আমি যদি একটা রিসার্চ করতে যাই তাহলে আমি ১ম কি? যে হচ্ছে আমি আ আমি একটা টপিক সিলেক্ট করলাম। এই টপিকটা সিলেক্ট করার ক্ষেত্রে আমার আ কোন কাজটা মানে কোন কাজটা হচ্ছে আমার সবচেয়ে বেশি কাজে দিছে? যে হচ্ছে আমার থিংকিং, যা হচ্ছে আমার থিংকিং করার এবিলিটি আমার প্রতিনিয়ত বাড়তেছে। আমি যদি একটা বিষয়ে কাজ করতে চাই তাহলে কি আমার আসলে মাথায় ১ম চিন্তা করতে হবে যে আমার ব্রেইন দিয়ে যে আসলে আমি কোনটা নিয়ে কাজ করব বা কোন কাজটা আসলে এখন আসলে করলে আমার হচ্ছে এটা আসলে আ আমার আমার হচ্ছে ফিল্ডে কন্ট্রিবিউট করতে পারবো। তো এই বিষয়টা আসলে কি একটা মানুষের থিংকিং এর উপর ডিপেন্ড করে আছে। আমি যদি এই বিষয়গুলো হচ্ছে আ করি তাহলে হচ্ছে মানে আমি একটা কাজ করতে যাই তাহলে কি আমার থিংকিং ক্যাপাবিলিটি বাড়তেছে। এবং হচ্ছে আমি যদি আ ডাটা কালেকশন করতে চাই। যেমন হচ্ছে আমরা কাজ করার ক্ষেত্রে আ ডাটা কালেকশন করে থাকি। আ একটা হচ্ছে প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা। প্রাইমারি ডাটা হচ্ছে আমি যদি ডিরেক্ট সার্ভে থেকে ডাটা নিয়ে থাকি সেটা প্রাইমারি ডাটা। সেকেন্ডারি ডাটা হচ্ছে যদি আমি হচ্ছে যেকোনো জার্নাল, বই, খবরের কাগজ অথবা হচ্ছে বিভিন্ন রিপোর্ট থেকে নিয়ে থাকি সেগুলাকে সেকেন্ডারি ডাটা বলে। আ তো হচ্ছে আমি যখন এই ডাটাগুলো নিয়ে থাকি তখন হচ্ছে আ আসলে আমাকে এগুলো সব মানে সার্বিকভাবে পর্যবেক্ষণ করে আমার ডাটাগুলো নিতে হয়। যে আসলে আমার এই স্টাডিটার সাথে বা এই কাজটার সাথে বা এই প্রজেক্টটার সাথে কতটুকু অ্যালাইন করে। তো এই ব্যাপারটা যখন আমরা করতে যাই তখন হচ্ছে আমাদের পর্যবেক্ষণ করার সক্ষমতা বৃদ্ধি পায়। এবং আমরা যদি পরের আরেকটা জিনিস দেখি আ স্কিল মানে আমরা কোন স্কিলটা আরো ডেভেলপ হচ্ছে এই রিসার্চ কাজ করার মাধ্যমে আ তথ্যের বিশ্লেষণ। আমি যদি একটা কাজ করতে যাই যে আমার হচ্ছে ডেটা থাকে বা হচ্ছে আমি প্রাইমারি ডাটা পেয়ে থাকি, সেকেন্ডারি ডাটা পেয়ে থাকি। আমি অনেকগুলো তথ্য পেলাম। সেগুলো হচ্ছে আসলে আমার বিশ্লেষণ করতে হয়। তো হচ্ছে বা কোথায় ভুল হইছে বা কোথায় আসলে ঠিক আছে। আসলে এই ডাটাটা আসলে আমার কতটুকু আমা কা প্রজেক্টের সাথে কতটুকু যুক্তিযুক্ত সেই কাজটা করে থাকি। সেক্ষেত্রে কি আমি তথ্যের যে বিশ্লেষণ করতেছি, আমার তার মানে কি আমার তথ্যের বিশ্লেষণ করার আ দক্ষতা বাড়তেছে বা সক্ষমতা বাড়তেছে। এবং যে আমি এই যে কাজটা করতেছি, যে হচ্ছে প্রত্যেকটা ডাটা এনালাইসিস করা, ডাটা কালেক্ট করা এবং হচ্ছে অ্যা থিংকিং ক্যাপাবিলিটি বাড়তেছে। তার মানে কি তার পাশাপাশি আরেকটা জিনিস কি আমি একটা কাজই করতেছি বা মানে আমি একটা কাজেই লেগে আছি তার মানে কি আমার ধৈর্য শক্তি বাড়তেছে। আরেকটা কাজ কি? যে আমি যখন একটা কোনো কিছু পেপার বা কাজে এড করতে চাবো বা হচ্ছে আ কোনো একটা ধারণা নিয়ে আসতে চাবো, তখন আমি কাজ করি কি? আসলে আমি ভেবে দেখি আসলে এটার আ সমালোচনামূলক চিন্তাটা কিরকম? সেক্ষেত্রে কি আমাদের যে ক্রিটিক্যাল থিংকিং বা যে আমরা হচ্ছে একটা সমালোচনামূলক যে চিন্তা করার যে সক্ষমতা সেটা আ বেড়ে যায় আমার এই রিসার্চ কাজটা করার মাধ্যমে।
তারপরে হচ্ছে আমি যখন ডাটা কালেকশন করি তখন আমার কমিউনিকেশন স্কিল, যে যোগাযোগের যে সক্ষমতা সেটা বাড়ে। এবং হচ্ছে আমি যখন একটা পেপার বা আমি যখন রিসার্চ পেপার একটা কনফারেন্সে প্রেজেন্ট করতে যাই তখন কি হয় যে হচ্ছে আমার যে মানে আমি যখন সেখানে প্রেজেন্ট করি তখন কি আমার একটা যে স্পষ্ট কথা, স্পষ্টভাবে গুছিয়ে বলার যে দক্ষতা সেটাও বাড়ে। এবং হচ্ছে আমাদের যে সেখানে অনেক অ্যাডভাইজর এবং হচ্ছে চিফ গেস্ট থাকে যাদের সাথে আমাদের একটা কমিউনিকেশন বাড়ে। তার মানে কি আমি রিসার্চ রিসার্চ কাজে যে আমার শুধু ডেভেলপমেন্ট এরকম না, আমার যে পার্সোনাল ডেভেলপমেন্ট আছে সেখানেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এখন যদি আমি সর্বশেষে বলতে চাই যে রিসার্চ হচ্ছে আহ আমাদের যে দেশের যে ইউনিক চ্যালেঞ্জ অথবা হচ্ছে একটা দেশের যে ইউনিক চ্যালেঞ্জ বা একটা জেনারেশনের যে যে চ্যালেঞ্জ সেটাকে আসলে সলভ করার ক্ষেত্রে খুবই আহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাস্টেনেবল ডেভেলপমেন্টে এবং হচ্ছে ইকোনমিক গ্রোথে, সোশ্যালি ইকুইটিতে, এবং হচ্ছে যে আমাদের ভবিষ্যতে যে আমি একটা জেনারেশন বা স্ট্রং জেনারেশন গড়তে চাই যারা হচ্ছে খুবই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট থাকবে, তারা তাদেরকে এনভায়রনমেন্টালি সাফার করতে হবে না। সেক্ষেত্রে আমরা যে এসডিজি যে স্টেপস নিছি সেগুলোকে আমরা যদি ডেভেলপ করতে চাই তাহলে হচ্ছে আমাদের মূলত হচ্ছে রিসার্চ জিনিসটার উপর বেস করে আমার প্রত্যেকটা জিনিস ডেভেলপড হয়। হ্যাঁ, আশা করি আমি আপনাদেরকে হচ্ছে আসলে রিসার্চের আসলে যে গুরুত্বটা, রিসার্চ জিনিসটা কি সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমার যদি বয়সটা আসলে একটু, আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে, যদি আমি যদি বয়সটা ভালো থাকতো আমি আরো হয়তো আপনাদেরকে আহ ভালোভাবে সবকিছু এক্সপ্লেন করতে পারতাম। ধন্যবাদ। আহ, ভাই, ধন্যবাদ ফয়সাল আহমেদ তানভীর ভাই আহমেদ আছেন? ভাই আপনাকে এত সুন্দরভাবে আমাদেরকে রিসার্চ সম্পর্কে গুরুত্বগুলো জানানোর জন্য। আশা করি আমাদের পার্টিসিপেন্টরাও খুব ভালোভাবে এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছে। তো কোনো পার্টিসিপেন্টের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো ফিডব্যাক জানানোর থাকে, আপনারা হ্যান্ড রেইজ করতে পারেন। আমি আপনাদেরকে ডেকে নিচ্ছি। জি, আতানু হাওলাদার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমরা যে রিসার্চ করতে যাচ্ছি, আমাদের হুম, হুম। রিসার্চের সাথে যেকোনো রিসার্চের সাথে কি আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যে আছে ১৭টা, এগুলো কি আমাদের কনসিডার করতে হবে সবসময়ের জন্য? না ভাই, এটা আসলে কনসিডার করতে হবে, ব্যাপারটা এরকম না। আমি যদি আপনাকে একটু সহজ ভাষায় বলতে যাই, আহ, দেখেন, এসডিজি গোলগুলা, আহ, যে- এসডিজি গোলগুলা কেন নেওয়া হয়েছে, যে হচ্ছে আমরা যে ডেভেলপমেন্ট গুলা করতেছি, হ্যাঁ, আমি যে বর্তমান, যেমন আগে আমি যদি আহ, অনেক আহ, পুরোনো কথা চিন্তা করি, যে হচ্ছে আমার আহ, চিঠি পাঠাইতে হতো, যে হচ্ছে আহ, যোগাযোগ করার জন্য চিঠি পাঠাতে হতো। এখন বর্তমানে কি আমরা ইনস্ট্যান্ট একটা ফোন কল অথবা মেসেজ অথবা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারতেছি। তার মানে কি হচ্ছে যে আমাদের টেকনোলজিটা ডেভেলপ হচ্ছে। এখন আমার যে টেকনোলজি ডেভেলপ হচ্ছে, দেখেন, আ- আপনি যে আহ ধরেন 1970 সাল বা হচ্ছে 70 সাল, 60 সাল বা 80 সালের দিকে কথা করে, তখন আহ, এখন যে বর্তমান যে এনভায়রনমেন্টটা আছে সেটা কি আসলে তখন এর চেয়ে আরো সতেজ ছিল, ফ্রেশ ছিল? আপনি হচ্ছে বর্তমানে যে দুর্যোগ গুলা ছিল সে তখন আরো কম হতো? তখন হতো কিন্তু কম হতো এখন থেকে। বা আমাদের যে টেকনোলজিটা আছে বা হচ্ছে আমরা যে ডেভেলপমেন্ট কাজে অংশগ্রহণ করতেছি বা আমি যে রিসার্চ নলেজটা আসতেছে সেটা যদি আমার পরিবেশ পরিবেশের ক্ষতি করে বা হচ্ছে একটা মানুষের ক্ষতি করে, সেক্ষেত্রে কিন্তু এই কাজটা স্বাভাবিকভাবে আমি আহ, বেশি আসলে প্রায়োরিটাইজ করব না। কারণ হচ্ছে আহ, আমি যদি আর একটু সহজ ভাষায় আপনাকে বলি, যে আপনি এখন একটা কাজ, বিদ্যুৎ উৎপাদন করতেছেন। এখন বিদ্যুৎ উৎপাদন করার কারণে আপনার আশেপাশে
50 কিলোমিটার, চতুর্দিকে 50 কিলোমিটার পর্যন্ত যে হচ্ছে আপনার পরিবেশের খুবই খারাপ ক্ষতিকর একটা প্রভাব ফেলবে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য। তার মানে কি আপনি চাইবেন এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটা না কন্টিনিউ করতে। কারণ এটা আপনার পরিবেশের উপর একটা ক্ষতিকর প্রভাব ফেলতেছে। সেটা হচ্ছে সেটা হচ্ছে হয়তো আপনি উৎপাদন করবেন, ভবিষ্যতে আরো বিদ্যুৎ উৎপাদন করবে। তখন এই যে এরিয়াটা আরো বড় হবে। তো হয়তো পরিবেশের জন্য আরো ক্ষতিকর প্রভাব ফেলবে। সেক্ষেত্রে কি আপনার ফিউচার জেনারেশন তার জন্য একটা বড় পরিমাণে সাফার করতে হবে। যে হচ্ছে আমার পূর্ববর্তী প্রজন্ম তারা আ এই প্রোডাকশনটা করছে। সেক্ষেত্রে আমি হয়তো আমার পরিবেশটা আমার আমি আমি যদি মানে ন্যারো ডাউন করে আপনাকে উদাহরণ দেই, আমার পরিবেশটার জন্য আমার অনেক সাফার করতে হচ্ছে। ধরেন আপনি এখন অক্সিজেন গ্রহণ করেন ১০ টা গাছ থেকে। আমি hypothetically উদাহরণ দিতেছি। আ ১০ টা গাছ থেকে। কিন্তু আপনি যদি হচ্ছে একটা ডেভেলপমেন্ট করলেন যেটা পরিবেশের ক্ষতিকর প্রভাব ফেলে, সেক্ষেত্রে সে কয়টা গাছ থেকে ২ টা থেকে বা ৫ টা গাছ থেকে অক্সিজেন গ্রহণ করবে। সেক্ষেত্রে অ্যা সেক্ষেত্রে এটা কি আমার ডেভেলপমেন্টটা কি আসলে থাকতেছে লং টাইম? লং টাইম তো থাকতেছে না। সেক্ষেত্রে আপনি এরকম একটা ডেভেলপমেন্ট করবেন সেটা আসলে আ মানে পরবর্তী প্রজন্মের জন্য খুবই আ প্রজন্মকে যেন সাফার করতে না হয়। সেক্ষেত্রে সবসময় যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এর জন্য আ কাজ করতে হবে এরকম না। আমরা টেকনোলজি ডেভেলপ করতেছি। আমাদের প্রযুক্তি অনেক দূর এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি হচ্ছি আ অনেক প্রযুক্তি তো আমরা ব্যবহারও করতেছি। বাট আপনার প্রযুক্তিটা যদি পরিবেশের জন্য খুব বেশি ক্ষতিকর প্রভাব না ফেলে, তার চেয়ে বেশি আমার উপকার দেয়, উপকার দিলে কি হবে? সেক্ষেত্রে আপনাদের প্রযুক্তিটা আমার অ্যাকসেপ্ট করার এবিলিটি বেশি থাকতেছে। এইজন্যই মূলত হচ্ছে যে আপনি যে কাজ করবেন সেটা যেন একটু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট টা থাকে। আপনি কাজ করলে যে হচ্ছে এসডিজি গোলের সাথে আপনার সবসময় এলাইন করতে হবে এরকম না। এসডিজি টা এলাইন করে কেন? যেন হচ্ছে আমাদের যে ইকোনমিক গ্রোথ, আমাদের যে ডেভেলপমেন্ট বা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট সেটাকে প্রটেক্ট করার জন্য। ভাইয়া বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পেরেছি। ভাইয়া আরেকটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। ভাইয়া অনেকে হচ্ছে রিভিউ পেপার পাবলিশ করে থাকে। তো এই যে মেইন পেপার পাবলিশ করার সাথে রিভিউ পেপারের মানে পার্থক্য কোন জায়গায়? আর রিভিউ পেপারের ভ্যালু কেমন আরকি? এটা জানতে চাচ্ছিলাম। দেখেন পেপারের ভ্যালু আসলে কাজের উপর ডিপেন্ড যে আপনি কতটুকু একটা পেপারে কতটুকু নলেজ কন্ট্রিবিউট করতে পারতেছেন, কতটুকু এনালাইজ, কতটুকু ইন্টারপ্রিটেশন করতে পারতেছেন বা আপনি কি যে কাজটা মানে আপনি যে নতুন একটা বিষয় ইনোভেশন করছেন সেটা আসলে আমাদের কতটুকু আমাদের পরিবেশ বা যেকোনো ক্ষেত্রে কতটুকু কন্ট্রিবিউট করতেছে। এখন রিভিউ পেপারটা হচ্ছে কি আমরা হচ্ছে যদি ইন জেনারেল পেপার ধরি, হ্যাঁ, আমরা যেটাকে হচ্ছে অরিজিনাল আর্টিকেল বা হচ্ছে পেপার বলে থাকি, সেটা কি হয় যে আমরা হচ্ছে একটা কোনো একটা আ বিষয় নিয়ে কাজ করি বা সেটা হোক প্রবলেমে মূলত হলে হচ্ছে সেটা কেস বিশেষ করে বিশেষ যদি একটা স্পেসিফিক এলাকায় স্পেসিফিক প্রবলেম হয় সেটাকে আমরা কেস স্টাডি বলে থাকি। এখন যদি আমি অরিজিনাল আর্টিকেলের কথা বলি যে হচ্ছে অরিজিনাল আর্টিকেল কি? যে হচ্ছে আমি একটা স্পেসিফিক প্রবলেম অথবা হচ্ছে অ্যা ধরেন অ্যা আমি যদি একটা উদাহরণ দেই যে হচ্ছে আ আমার যে এডুকেশন এটার সাথে হচ্ছে আমাদের যে বাল্যবিবাহ এটার সাথে কতটুকু মানে এটার সাথে আসলে কিরকম সম্পর্ক বা হচ্ছে এটার সাথে আসলে আমার যে এডুকেশন সেটা বাল্যবিবাহের উপরে কতটুকু অ্যা অ্যা কতটা রিডিউস করতে পারতেছে বা এটা যদি আমি মেজার করতে যাই তার মানে কি আমি হয়তো বিভিন্ন ডাটা কালেক্ট করব বা হচ্ছে এই বিষয়টা নিয়ে কাজ করব বা হচ্ছে বর্তমানে যে যারা আ যাদের বাল্যবিবাহ হয়েছে তারা কি আসলে এডুকেশন এর সাথে কখনো যুক্ত ছিল? নাকি তারা হচ্ছে প্রাইমারি স্কুলেও যায় নাই? তার মানে কি আমি আসলে মেজার করতে পারবো ডাটা কালেক্ট করার মাধ্যমে যে এডুকেশন টা আসলে বাল্যবিবাহকে কতটুকু রোধ করতে পারছে। তো এই বিষয়টা যদি আমি বলি এটা হচ্ছে নিউ একটা কাজ বা হচ্ছে অরিজিনাল আর্টিকেল বা হচ্ছে আর রিভিউ পেপারে যদি আমি বলি যে হচ্ছে রিভিউ পেপারে অনেকগুলা আছে। যেমন হচ্ছে সিস্টেমেটিক রিভিউ এরকম অনেকগুলা টাইপ আছে রিভিউ পেপারে। তো আমি যদি ইন জেনারেল রিভিউ পেপার বলতে চাই যে পূর্ববর্তী যে কাজগুলা আছে
পূর্ববর্তী যে কাজগুলা আছে সেই কাজগুলাকে একত্রে করে তার বর্তমান সিচুয়েশনটা বা বর্তমান কাজটা কোন পর্যায়ে আছে সেটাকে এক্সপ্লেন করার কাজটা করে হচ্ছে রিভিউ পেপার। যেমন এটা কি করে, ধরেন আপনার 10টা পেপার আছে একটা স্পেসিফিক বিষয় সম্বন্ধে। এখন 10টা পেপারে কি করব, আমি 10টা পেপার কালেক্ট করব, 10টা পেপার কালেক্ট করে আমি সেটাকে সামারি করব, সামারি করে আমি ওই একটা অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে সেটাকে ইভ্যালুয়েশন করব, এবং এটার পরবর্তী যে ডিরেকশন বা পরবর্তী স্টেপস আমি বা পরবর্তী যে আমার কি কাজ হতে পারে সেটা বিষয়ে আমি হচ্ছে নিজের যে একটা ওপিনিয়ন বা হচ্ছে ডিরেকশন দিতে পারবো। আর এই ব্যাপার, এই রিভিউ পেপারের মেইন উদ্দেশ্য থাকে যে তাদের যে কাজগুলো আছে একটা স্পেসিফিক রিলেটেড, ধরেন আমি একটা এডুকেশন নিয়ে কাজ করলেন আপনি, বা হচ্ছে বাল্যবিবাহ, চাইল্ডহুড ম্যারেজ যেটা বলি আমরা, চাইল্ড ম্যারেজ। তো এই বাল্যবিবাহর ব্যাপারটা কি হয়, যে আমি হচ্ছে বাল্যবিবাহর যে কাজগুলো আছে, আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি যে বাংলাদেশে বাল্যবিবাহ কেন হয়, এরকম একটা কাজ আছে। যেমন এখানে বিভিন্ন রিসার্চার বিভিন্ন ভাবে তাদের থট বা হচ্ছে তাদের ডাটাগুলোকে ইমপ্লিমেন্ট কালেক্ট করে তারা বিভিন্নভাবে অ্যানালাইসিস বা ইন্টারপ্রিটেশন দিয়ে গেছে। এখন যদি এই বর্তমান আহ, আমি যদি পুরো এরকম 10টা পেপারের 10টা বা 20টা বা 30টা বা 100টাই হোক পেপারের কাজ যদি আমি একসাথে করে সেটাকে সামারি করে সেই পূর্ববর্তী কাজগুলোর উপর অ্যানালাইসিস করি এবং সে কাজগুলাকে ইভ্যালুয়েশন করি, এবং হচ্ছে তাদের যদি একটা আমি ভবিষ্যৎ পরবর্তী কাজ কি হতে পারে বা এরকম বা পরবর্তী সিচুয়েশন কি হতে পারে এরকম একটা ডিরেকশন দিতে পারি, সেটার কাজ করে থাকে মূলত হচ্ছে রিভিউ পেপার। ভাই আপনি বুঝতে পারছেন তনু ভাই? হুম, হ্যাঁ, জি ভাইয়া। ভাইয়া, রিভিউ পেপারের জন্য কি আমাদের আলাদাভাবে ডাটা কালেকশনের প্রয়োজন আছে, নাকি এক্সিস্টিং যে পেপার আছে সেই পেপারের ডাটাগুলোকে আমরা মার্জ করে এনালাইসিস করব? হ্যাঁ ভাই, রিভিউ মানে কি? রিভিউ মানে পূর্ববর্তী একটা বিষয়কে পুনরায় এই যে আপনি যখন রিসার্চ বিষয়টা জানছেন তখন মানে কি পুনরায় অনুসন্ধান করা, রিভিউ মানে কি পুনরায় সেটাকে বিশ্লেষণ করা বা ভিউ করা বা দেখা। তার মানে কি আমার এই কাজটা কি পুরনো যে পেপার গুলো আছে বা হচ্ছে কাজগুলো আছে সেই কাজগুলোর উপর বেস করে করতে হবে। ভাই বুঝতে পারছেন তোর ভাই? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, আপনাদের কি আর কোনো কোশ্চেন আছে বা ইনকোয়ারি আছে, থাকলে বলতে পারেন। ভাই, আপনাদের সঙ্গে কাজ করার কি কোনো সুযোগ আছে আমাদের? ফয়সাল আহমেদ ভাই আচ্ছা, এখন আছেন? বর্তমানে আমাদের কোনো রিক্রুটমেন্ট চলছে না। আপনি আমাদের ফেসবুক পেজে যদি চোখ রাখেন, সেক্ষেত্রে আমাদের যখন রিক্রুটমেন্ট চলবে, তখন আপনি এপ্লাই করতে পারবেন। এপ্লাই করার জন্য মানে কি কোয়ালিফিকেশন এর দরকার আছে? এপ্লাই করার জন্য আমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য শর্ত হচ্ছে আপনার পূর্ববর্তী রিসার্চ মেথোডোলজি, রিসার্চ রিলেটেড যেসব টুলস আছে সেগুলো জানা থাকা লাগবে, এবং পাশাপাশি আপনার যদি প্রিভিয়াস কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আমরা একটা প্রায়োরিটি দিব আপনাকে। জি ভাইয়া। থ্যাংক ইউ। জি, আর কারো কি কোনো কোয়েরি আছে? ওকে, মোস্ট প্রবাবলি আর কারোর কোনো কোয়েরি নাই। সো আজকে আমরা আমাদের এই ফ্রি ওয়ার্কশপটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ভাই। তানভীর আহমেদ ভাইকে খুব ধন্যবাদ যে আপনি আমাদেরকে সময় দিয়ে রিসার্চের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে জানার সুযোগ করে দিলেন। পার্টিসিপেন্টস দেরকেও ধন্যবাদ, এতটা সময় ধরে আপনারা আমাদের এই ফ্রি ওয়ার্কশপটিতে জয়েন করেছিলেন। আমাদের আজকের এই ফ্রি ওয়ার্কশপটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী কোনো সেশনে। থ্যাংক ইউ সবাইকে।